একটি আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন হলো। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এইমাত্র আধা ঘন্টা ব্যায়াম করার পর এখন যে হাসি ব্যায়াম করলাম, এতে আজ আমাদের সারাদিন মন খুশি খুশি থাকবে। মনের মধ্যে কোনো প্রকার দুঃখ কষ্ট বাসা বাঁধতে পারবে না। ওস্তাদ, একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। বাসায় যদি এমনি করে সারাদিনে কয়েকবার হাসির ব্যায়াম করি, তাহলে কি আরো বেশি উপকার হবে? আপনি কি ফ্ল্যাট বাড়িতে থাকেন? জি ওস্তাদ, ফ্ল্যাট বাড়িতে থাকি। তাহলে আপনার বিল্ডিং গেটে একটা নোটিশ টাঙিয়ে রাখতে পারেন। আপনি অমন করে মনকে চাঙ্গা করতে যখন তখন হাসতে পারেন। তা না হলে অন্যরা কিন্তু আপনার রুমে চলে আসতে পারে। আপনি আসলে পাগল হয়ে গেলেন কিনা? আজকের মতো ব্যায়াম এখানে শেষ। আগামীকাল আপনারা সবাই মাঠে চলে আসবেন। কিরে সালমা, আমার দিকে তাকিয়ে এভাবে হাসছিস কেন? রফিক, তোর মনে আছে ক্লাসে হাসির কিছু ঘটলে তুই এত জোরে হাসতিস, তোর হাসি দেখে সবাই হাহা করে হেসে উঠত। এভাবেই হাসতাম। হ্যাঁ, জানো হাবিব, ভার্সিটিতে পড়ার সময় সালমা কিন্তু আমার প্রেমে পড়েছিল। তাই নাকি? আরে ওর কথা তোমরা কেউ বিশ্বাসই করো না। ও এত চুপচাপ ছিল যে কোনো মেয়ে ওর সাথে কথাই বলতে চাইতো না। বাহ বাহ বাহ, বাল্যকালের প্রেম আবার জেগে উঠেছে। তো সালমা, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, আমি এই একটু দূরেই থাকি। আমার কিছুদিন আগে আমার স্বামী মারা যাওয়ার পর আমি তার সমস্ত সম্পদ বিক্রি করে একটি গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছি। সারাদিন ওই ফ্যাক্টরিতেই ব্যস্ত থাকি, আর একটু সময় পেলে তোমাদের সাথে এই পার্কে এসে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আজকে কি ভাবিকে সঙ্গে নিয়ে এসছো? হ্যাঁ সালমা, আমি তো প্রায়ই আসি তোমার ভাইয়ের সাথে মাঠে ব্যায়াম করতে। আসলে কি জানো, মাঠে ব্যায়াম করার মজাটা তো আর বাসায় পাওয়া যাবে না। ঠিক বলেছো, তাই তো আমি এত দূর থেকে এখানে ছুটে আসি তোমাদের সাথে। আচ্ছা, তোমরা কোথায় থাকো? কাছেই থাকো? এই যে 4 তলা বিল্ডিংটা দেখছো, ওটা আমার নিজের বাড়ি। ছেলেমেয়েরা ধরেছে এই বাড়িটা বিক্রি করে কোনো অভিজাত এলাকায় চলে যেতে, কিংবা কোনো ডেভেলপারকে দিয়ে আধুনিক বিল্ডিং বানাবো। বাবা মার স্মৃতি বিজড়িত এই বাড়ি ভেঙে ফেলতে হবে ভাবতেও আমার কষ্ট লাগে। ওরা আমাদের কষ্ট বুঝবে না। তোরা তো আরামেই আসিস, আমি এক বোঝা হয়ে আছি ছেলের সংসারে। এই মাঠটা যদি না থাকতো তাহলে হয়তো এতদিনে মারাই যেতাম। ও হ্যাঁ, ভালো কথা, আমি তো ভুলেই গিয়েছিলাম। ব্যায়াম শেষে বাসায় ফেরার পথে ছেলের বউ তেঁতুল নিয়ে যেতে বলেছে। যদি না নিয়ে যাই তাহলে হয়তো নানান অক্ষমতার কথা শুনতে হবে। তোরা গল্প কর বন্ধু, আমি আসি। আচ্ছা বন্ধু, কালকে দেখা হবে। সালমা, তুইও কি এখন ফিরে যাবি তোর বাসায়? তাছাড়া আর কি করব? আমাকে কি তোর বাসায় নিয়ে যাবি নাকি? আমি তো তোর মতো মেয়ে জামাইকে নিয়ে সংসার করি না। আমার গার্মেন্টস ফ্যাক্টরি এখন আমার সংসার। তবে যাই বলিস, এই মাঠে সবুজ ঘাসে পা দিলে মনে হয় ফিরে গেছি তোর সাথে সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতে। বুঝতে পেরেছি, তুই এখন বিশ্ববিদ্যালয়ের জীবনে পদচারণা করছিস। চল, তোকে এগিয়ে দিয়ে আসি। এই দাঁড়াও, আমরাও যাবো তোমাদের সাথে। চল। চাকরি জীবনে কোনোদিন ঘুষ নেইনি। স্ত্রী পুত্র নিয়ে সৎভাবে জীবন যাপন করেছি।
পথিমধ্যে স্ত্রীকে হারিয়ে ছেলের সংসারে এক বোঝা হয়ে আছি। ছেলের বউ আমাকে বোঝা মনে করে। এই নিয়ে ছেলের বউর সাথে মাঝে মধ্যে বাকবিতণ্ডায় জড়াতে হয়। এটাই আমার সংসারে সবচেয়ে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে বাকি জীবনটা হয়তো বৃদ্ধাশ্রমেই থাকতে হবে। দেখা যাক, আল্লাহ ভরসা। মা, ও মা, তুমি না বলেছিলে আমাকে চটপটি বানিয়ে দিবে, কখন বানাবে মা? চটপটি বানাতে তেঁতুল লাগবে, তো দাদুকে বলেছি তেঁতুল নিয়ে আসতে। দাদু কখন আসবে মা? তো দাদুকে বলেছি সকালবেলা মাঠে ব্যায়াম নাকি ছাই শেষ করে তেঁতুল নিয়ে আসতেন। এত দেরি যে কেন হচ্ছে কে জানে, এখন যে কি করছে। দাদুকে যখন বলেছো তখন দেখবে দাদু তা আনবেই আনবে। বাবা, এত দেরি হলো যে? কই তেঁতুলের ব্যাগটা আমায় দিন তো দেখি। আর বলো না মা, হঠাৎ করে রাস্তাটা এমন জ্যাম হয়ে গেল যে রিক্সা এগোচ্ছিল না। দেখো তো মা, তেঁতুল ঠিক আছে কিনা। বাবা, এটা কি এনেছেন? এ তো দেখছি কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল পাননি। আমি বুঝতে পারি নাই মা। তাছাড়া ওই বাজারে পাকা তেঁতুল চোখে পড়ে নাই। আপনি কোন বাজারে গেলেন বাবা? আপনাকে তো বলেছিলাম কারণ বাজারে যেতে। আপনি কাছের বাজারে গেলে পাকা তেঁতুল কিভাবে পাবেন? আপনি না পারতেন আমাকেই বলতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। ঠিক আছে, ঠিক আছে মা, এরপর থেকে তুমিই যেও। আচ্ছা মা, কাল তো তোমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী। বশিরকে বলেছিলাম কিছু ফকির খাইয়ে দিতে। বশির কি তোমাকে কিছু বলেছে মা? বাবা, আপনি আছেন আপনার মতো জগতে। আপনার ছেলে যা বেতন পায় তা দিয়ে সংসার চালানোই কঠিন। তাছাড়া আপনি ফকির খাওয়ানোর কথা কিভাবে ভাবছেন? আপনার ছেলে আপনার মতো মহা সাধু, বেতন ছাড়া তার কি অন্যদিকে কোনো নজর আছে? এটা তুমি কি বলছো? তাই বলি কি আমার ছেলেকে ঘুষ খেতে হবে? আমি সেদিন জানবো যে ও ঘুষ খায়, আমি সেই দিন এই বাড়ি ছেড়ে চলে যাব। এমনিতেও এই ছোট্ট বাড়িতে সবার খুব কষ্ট হচ্ছে। সেদিন আমার বড় ভাই ঢাকা আসলেন বেড়াতে, আপনি আগে থেকে একটা জায়গা নিয়ে আছেন, তাই ভাইয়াকে বলতে পারলাম না হোটেল ছেড়ে আমাদের সাথে এসে থাকতে। তাছাড়া আপনি তো জানেন আপনি আবার নতুন করে দাদা হবেন। তুমি কি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? না না বাবা, তা বলছিলাম না। বলছিলাম কি, সামনের মাসে আমার বাবা ঢাকা আসবেন বেড়াতে। আপনি যদি কিছুদিনের জন্য একটা জায়গা ম্যানেজ করে অন্য জায়গায় থাকতেন, তাহলে বাবাকে বলতে পারতাম আমাদের সাথে এসে থাকতে। তোমার বাবা তো অনেক বড় লোক, ঢাকাতে তিনটে অ্যাপার্টমেন্ট থেকে ভাড়া পান। তাছাড়া গ্রামের বাড়িতেও অনেক সহায় সম্পত্তি করেছে। চাকরি জীবনে আমার কলিগ হয়ে অনেক কিছু করে ফেলেছে। বাবা, আপনি খুব বাজে কথা বলেছেন আমার বাবাকে নিয়ে। আপনি জানেন কত কষ্ট সহ্য করে আমি আপনাদের সাথে আছি। তাছাড়া আজ আপনি সরাসরি আমার বাবাকে অপমান করলেন। রান্না করছো কেন? তোমার বাবা আমার জন্মদাতা বাবাকে অনেক বাজে কথা বলেছে। তুমি না থাকলে আমার সাথে খুব খারাপ আচরণ করে। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আজই আমার বাবার বাড়িতে চলে যাব। আমি আর এই বাড়িতে থাকবো না। চল না, চল বাবা। দাদু, বাবা, তুমি কি এখনো তাকে নিজের মেয়ের মতো মনে করতে পারলে না? বসির, গ্রামের বাড়িতে রেখে যাওয়া তোর দাদা সম্পত্তি থেকে বছরে কত টাকা পাচ্ছে? আনুমানিক 1 লক্ষ টাকা। ঠিক আছে বাবা, তুই আর অমত করিস না। তুই আমাকে একটা বৃদ্ধাশ্রম খুঁজে দে, আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। আমার জন্য তোর পরিবারে এমন অশান্তি আমার ভালো লাগে না। তুই অমত করিস না বাবা, তুই অমত করিস না। বাবা, বুঝতে পারছি তোমার মনটা এখন অনেক খারাপ। বিকেলবেলা বন্ধুদের সাথে তুমি আড্ডা দিলে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে। বিকেল হওয়া লাগবে না বসির, আমি এখন চলে যাচ্ছি, সেখানে গিয়ে গাছের নিচে বসে থাকবো। বাবা, বাবা, আমি রফিক, অবসরপ্রাপ্ত
স্কুল শিক্ষক, স্ত্রী নেই, একটাই মাত্র মেয়ে, বিয়ে দিয়ে জামাইকে ঘরে রেখেছে। ওদের ঘরে একটি সন্তান। জামাই বাবাজি কিছুই করে না, সারাদিন শুধু খায় আর ঘুমায়, আর ছোটোখাটো ব্যাপার নিয়ে মেয়ের সাথে সারাদিন ঝগড়ায় লেগে থাকে। আমার একটাই দুঃখ, ওদের এই ঝগড়াঝাটির মধ্যে মেয়েটা মানসিকভাবে বেড়ে উঠবে কিভাবে। যাই বাসায় যেয়ে দেখি আজকে আবার কি ব্যাপার নিয়ে তারা ঝগড়া করছে। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে কখনো জামাইবাবু বলে ডাকবে না। জামাইকে তো জামাইবাবুই বলবো, শ্বশুর তো আর বলবো না। কি করবে বলো জামাইবাবু? আমি তোমাদের সাথে থাকবো না, আমি চলে যাব। কি মুরদ রে, মাসের সংসারে তুমি কত টাকা দাও শুনি? লোককে মিথ্যে কথা বলি যে আমার স্বামী ব্যবসা করে, অথচ তুমি শ্বশুর বাড়ির ভাত খেয়ে বেঁচে আছো, তার উপর আবার এত ফুটানি। তুমি এত কথা বলো আমার সাথে? তোমার তো অনেক সাহস। আমি যখনই বাইরে থেকে আসি দেখি কোনো না কোনো বিষয় নিয়ে তোমরা ঝগড়া করছো। তোমরা যদি এভাবে ঝগড়া করতে থাকো তাহলে তোমাদের এই বাচ্চাটার মানসিক অবস্থা কি হবে জানো? কি ব্যাপার নিয়ে ঝগড়া করছো বলো তো? নানু ভাই তুমি ঠিক বলেছো। বাবা মা এত বেশি ঝগড়া করে যে আমি করতেই পারি না। না আব্বাজান, ঝগড়া করছি না। রিনা কথা একটু জোরেই বলে, তাই ঝগড়া মনে হয়। আর আমি জোরে কথা বলি না তুমি বলো? বাবা, তোমার জামাই সারাদিন ঘরে শুয়ে বসে কেমন যেন হয়ে যাচ্ছে। তুমি একটু সকালে জগিং করার সময় ওকে সঙ্গে করে নিয়ে যেও দেখি। কিন্তু এত সকালে জামাই বাবা যে কি উঠতে পারবে মা? আমি যখন মাঠ থেকে ফিরে আসি তখনও দেখি সে ঘুমাচ্ছে। হয়েছে কি বাবা, আপনার মেয়ে সারা এত কথা বলে, আমাকে ঘুমাতেই দেয় না। দেখো বাবু, এটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে কিন্তু আমাকে জড়িও না। কোনো ব্যক্তিগত ব্যাপার না বাবা। তোমার জামাই গতকাল রাতে আমাকে বলেছে ওকে ব্যবসা করার জন্য যেন 30 লাখ টাকা দেয়া হয়। আমি বললাম আমার বাবা এত টাকা কোথায় পাবে? ও কি বলেছে তুমি জানো? ও বলেছে আমাদের গ্রামের বাড়িতে যে জমি জমা আছে সেগুলো বিক্রি করে দিতে। ও আরো কি বলেছে? বলেছে তুমি মারা গেলে তোমার একমাত্র সন্তান হিসেবে সব সম্পত্তি নাকি আমিই পাবো। এই এই তুমি এই কথা কোথায় পেলে? আমি কি বলেছি বাবার জমির বিক্রির কথা? ঠিক আছে ঠিক আছে, আগে আমি মারা যাই, তারপরে তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করবে। নানু ভাই তুমি কবে মারা যাবে? আবার নানু ভাই চমৎকার কথা বলেছে, আমি কবে মারা যাব। তোমাকে রেখে আমি এত সহজে মারা যাচ্ছি না নানু ভাই। আমি তোমাকে রেখে আর মরবো না। আমাকে দোকানে নিয়ে যাবে নানু ভাই? কি জন্য বলো তো? আমি চকলেট খাবো। অবশ্যই, তোমাকে আমি দোকানে নিয়ে যাই চকলেট খেতে। চলো নানু ভাই দোকানে যাই। চলো। তুমি বাবার কাছে মিথ্যে বললে কেন? আমি কি বলেছি বাবার জমি বিক্রির কথা? তুমি জমি বিক্রি করতে বলোনি, তুমি বলেছো আমার মায়ের যে গয়না আছে সেগুলো বিক্রি করে দিতে। এটা আমি বাবাকে কখনো বলতে পারতাম না। বুঝেছি বুঝেছি, তোমরা বাপ মেয়ে মিলে আমার মতো একলা জামাই পেয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। তোমার সাথে আর থাকবো না, আমি চলে যাচ্ছি। যাও যাও, এরকম কত গেলে আর আসলে তার কোনো হিসাব আছে? যাই রান্না বসাই গিয়ে, এরপর তো খিদে পেলে ঠিকই গপ গপ করে খেতে বসবে। স্ত্রী পুত্র নিয়ে আমি এই ঢাকা শহরে বসবাস করি। ছেলেমেয়েরা ধরেছে পৈতৃকে বাড়িটা বিক্রি করে কোনো অভিজাত এলাকায় চলে যায়, কিংবা কোনো ডেভেলপারকে দিয়ে আধুনিক বিল্ডিং বানাতে। বাবা মার স্মৃতি বিজড়িত এই বাড়ি ভেঙে ফেলতে হবে, এটা ভাবতেও আমার কষ্ট লাগে। ছেলেমেয়েরা আমাদের কষ্ট বুঝে না। সকালবেলা পার্কে ব্যায়াম এবং বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা, এই নিয়েই আছি। মা, ও মা শোনো, এইরকম একটি পুরনো বিল্ডিংয়ের থেকে আমি আমার সারাটা জীবন নষ্ট করতে পারি না। এটা এমন একটা পুরনো বিল্ডিং যেখানে কিনা চড়ুই পাখিরা বাস করে। দেখ শহীদ, তুই কতবার বলেছিস তোর বাবাকে এই বাড়িটা বিক্রি করে ধানমন্ডি বা গুলশান মনানিতে গিয়ে বসবাস করার জন্য, কিন্তু তুই তোর বাবার সেন্টিমেন্টটা বুঝবি না। আচ্ছা, এখানে সেন্টিমেন্টের কি আছে মা বলো তো? আমাদেরও তো কিছু সেন্টিমেন্ট থাকতে পারে, তাই না? দেখ, তোর বাবা ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছে,
কত স্মৃতি জড়িয়ে আছে এ বাড়ির আনাচে কানাচে। তাছাড়া তোর বাবার সাথে আমিও তো অনেকটা বছর এই বাড়িতে আছি। তোর বাবার দিকটা ভেবে দেখবি না? বলছি বাবার কথা কি যেন বলা হচ্ছিল? ও বাবা, আজ আমি এক ডেভেলপার কোম্পানির মালিককে আমাদের বাড়িতে আসতে বলেছি। সে এসে আমাদের বাড়িটা দেখে আমাদের একটি অফার দিবে। দেখ শহীদ, কাজটা তুই ঠিক করলি না। তোকে আগেই বলেছি আমি এই বাড়িতে আমার বাবা মার কোলে মানুষ হয়েছি। যখন আমার ঘুম আসতো না তখন আমার মা আমাকে এই ঘর থেকে ওই ঘরে এই ঘুরিয়ে বেড়াতেন। এখনো আমি আমার বাবা মার স্মৃতি এই ঘরে খুঁজে পাই। তোরা বাবা মার কষ্ট বুঝবি না। ওদিকে গিয়ে দাঁড়া। বকুল, তোমার মনে আছে বিয়ের অনুষ্ঠান ছিল যখন তুমি এখানে ফিরছিলে? হ্যাঁ, মনে থাকবে না কেন? সেদিন বাড়ি ভর্তি মেহমানের সামনে তুমি আমাকে কুলে তুল থেকে ফেলে দিয়েছিলে। আরে তখন তো দাদু বেঁচে ছিলেন। আমার দাদু মজা করে বললেন, এমন সুন্দর লাল টুকটুকে বউকে তুই হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস কেন রে বাদর? আরে কোলে করে নিয়ে যা। আর ওই তো তোমাকে কোলে করে নিতে গিয়েই তো ঘটলো দুর্ঘটনা। যাই বলো না কেন, এমন স্মৃতি ভুলে আমি রাজপ্রসাদ বানালেও আমি শান্তি পাবো না। বাবা, তুমি তো কয়েকদিন আগেই রাজি হলে, বললে নতুন বাড়ি বানাবে। হ্যাঁ, তুমি এটা বলেছো যে এই বাড়ি ছেড়ে, এই এলাকার লোকজন ছেড়ে তুমি কোথাও যাবে না। ঠিক আছে মা, আমরা কোথাও যাচ্ছি না, কিন্তু বাবা যে ডেভেলপারের কথাটা ভেবে দেখবে সেটাও তো বলেছিল। আর সেজন্যই আজ আমি ডেভেলপার কোম্পানির মালিককে আমাদের বাড়িতে আসতে বলেছি। এই আসলো বলে। আসতে পারি? আসুন 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 আসুন। বাবা, এই হচ্ছে জব্বার সাহেব, ডেভেলপার কোম্পানির মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কতদিন আছেন এই লাইনে? কতদিন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন ভাই? আরে পরের জমি পরের জায়গা দিয়ে ফুলে ফেপে বড়লোক হন, আমি তো ডেভেলপার ব্যবসা, তাই না জব্বর সাহেব? কেন, জমির মালিককে আমরা মোটা অঙ্কের একটা শাইনিং মানি দিচ্ছি না? পুরো বিল্ডিংয়ের অর্ধেক ফ্ল্যাট দেওয়ার পরেও মোটা অঙ্কের একটা শাইনিং মানি দিতে হচ্ছে। তাছাড়া মেটেরিয়াল কস্ট দিন দিন যে হারে বাড়ছে, তাতে এই ব্যবসা করে টিকে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে ভাই। রাখেন জব্বর সাহেব, বুঝতে পেরেছি। আপনি আসার সময় আমার বাড়ির চতুর্পাশে সবুজ গাছপালা দেখেছেন? জি, অনেক বড় বড় গাছ আছে আপনার এই জমিতে। এই গাছপালাগুলি আমার দাদু লাগিয়েছেন। আমার বাবা এই গাছ থেকে ফল পেড়ে আমাকে খাইয়েছেন। এই গাছপালার সাথে আমার এক ধরনের সঙ্গী, এই ধরে নিতে পারেন সাথীর সম্পর্ক হয়ে গেছে। বুঝতে পেরেছি, এই সবুজ গাছপালাগুলি আপনার এক একটি সঙ্গী হয়ে গেছে। বুঝতেই যখন পেরেছেন তখন দেখেন এই পুরো 1 বিঘা জমি নয়, 10 কাঠার উপরে একটা বিল্ডিং করে দিতে পারেন কিনা। আর পুরনো বাড়িতে না হয় আমিই থাকলাম। আপনি যেহেতু জমির মালিক, তাই আপনার কথা ফেলতে পারছি না। আমি অফিসে গিয়ে হিসাব করে দেখছি এটা করা যাবে কিনা। আজ আমার একটা জরুরি মিটিং আছে, আসছি এখন। আসসালামু আলাইকুম। বাবা, তুমি আবার অন্য কিছু ভাবছো কেন? আরে অর্ধেক জমি দিলে তো সাইনিং মানি অনেকটাই কমে যাবে। আর রাখ তোর সাইনিং মানি, তোর তো আছে কেবল নগদ ইনকামের কথা। আমারই ভুল হয়েছে, আমার বলা উচিত ছিল তোর নিজের টাকা দিয়ে তোকে চলা, তাহলেই বুঝতে পারতি আসলে টাকা ইনকাম করা কত কঠিন। যাই হোক, আমি সমস্যাদি পার্কের দিকে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দিই। অস্থির হচ্ছিস কেন? তোর বাবার সেন্টিমেন্ট একটু বুঝবি না? দেখবি বাবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো, আর না হয়তো আমার কিছু করার নেই। সারাটা জীবন এরকম বস্তি বাড়িতে থেকে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। থাকো তোমরা তোমাদের বাড়িতে, আমি আর থাকবো না। আমি কোনো কথা শুনতে চাই না। আমার হয়েছে যত জ্বালা, এ বাপ ছেলের প্রতিদিনের ঝগড়া কিচির মিচিরের আমার শান্তি নষ্ট হয়ে যাচ্ছে আমার সংসারে। কবে যে সংসারে শান্তি ফিরে আসবে একমাত্র আল্লাহ জানে। কিছু ভালো লাগে না। ও পাকঘরে সব কাজ করে আছে, কিন্তু আমাকেই করতে হবে। দেখি কাজগুলো সেরে। রফিক, হাবিব, তুই কি খেয়াল করেছিস এই পার্কে ঢোকার পরপরই মনে হয় যেন বেহেশতে প্রবেশ করলাম। আরে আমরা সত্যি সত্যি তো বেহেশতে মানে জান্নাতে প্রবেশ করেছি। আরবি ভাষায় কোনো বাগানকে তো জান্নাত বলে। আচ্ছা হাবিব,
তুই কি খেয়াল করেছিস? দেখ কি সুন্দর সুন্দর বৃক্ষরাজি দিয়ে এই পার্ক সাজানো। এই পাশে ফুলের বাগান, নানা রঙের ফুল ফুটে আছে, ফলজ বনজ কত বাহারি গাছ এখানে আছে। পাতার মরমর, পাখির কলরব, সব কিছু মিলে মনের মধ্যে একটা প্রশান্তি ভাব চলে আসে। আমার কি মনে হয় জানিস বন্ধু, মনে হয় এই গাছের তলায় একটি পাটি বিছিয়ে সারাটা জীবন এখানে থেকে যায়। দুনিয়ার মধ্যে এই জায়গাটা এক টুকরো বেশ তো রে বন্ধু। এ পার্কে বসে তোরা কিসের আলাপ করছিস রে? দুনিয়াদারি নাকি ব্যস্ত? ব্যাপারটা কি? আরে না বন্ধু, আমরা এই পার্ক নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সারাদিনের কর্মক্লান্তির পরে এই সন্ধ্যার দিকে ছুটি আসে সবাই মিলে পার্কে, একটু বিনোদনের জন্য, একটু শান্তির জন্য, এটাই আর কি। ঠিকই বলেছিস রে। বাসায় থাকলে মনে হয় দুনিয়াতে আসি। এই ছেলেমেয়েরা ধরেছে সবুজ গাছপালাগুলো কেটে কোনো আধুনিক কোনো বিল্ডিং বানাতে। ছেলেমেয়েরা হয়তো একদিন বলবে যে এই বাবা সমাজের জন্য একজন অযোগ্য, হয়তো বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। ওল্ড অ্যাট ওল্ড হোম, এটাই নিয়তি, এটাই হয়তো বা মেনে নিতে। কি হয়েছে চাচা মিয়া? আপনাকে কি কোনো হাসপাতালে নিতে হবে? না না না, আমাকে একটু পানি দাও। হবে দেখ তো, আমার ব্যাগে পানি আছে মনে হয়। আমার কাছে পানি আছে, দে তো চাচা মিয়াকে একটু। এখন কেমন লাগছে চাচা? এখন কিছুটা ভালো লাগছে, কিছুটা ভালো লাগছে। চাচা আপনি কি আশেপাশে কোথাও থাকেন? না, আমি যাযাবর মানুষ, আমার ঘর বাড়ি নেই। যখন যেখানে ভালো লাগে সেখানে কিছুদিন থেকে যাই। ঠিকই বলেছেন, আপনার এখানে অনেক ভালো লাগবে। ঢাকা শহরের অন্যান্য জায়গার চেয়ে এ জায়গায় আলো বাতাসও পাবেন, পানিও আছে অনেক। আলহামদুলিল্লাহ। এই আরে 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 এদিকে যত গাছ আগাছা আছে সব কেটে ফেলবি। আজ রাতের মধ্যে কাজ শেষ করতে হবে। আরে আমি আরো লাইটের ব্যবস্থা করতেছি, আরো লোক আনতেছি। আরে আরে আমি বলছি আপনারা কি করছেন? কিছু না, জঙ্গল পরিষ্কার করছে। কে বলছো তুমি জঙ্গল পরিষ্কার করছো? এ তো তোমার লোক গাছ কাটছে। ওই গাছে কোনো ফল আসে না, পাতা পোতা দিয়ে পার্ক নষ্ট করতেছে। তাই বড় হুজুরেরা চিন্তা করতেছে বড় একটা বিল্ডিং বানাবে। বিল্ডিং? জি, বিল্ডিং বানাবে এখানে? এই বিল্ডিং এর অনুমোদন কে দিল? আমি তো স্যার কিছু বলতে পারবো না, এটা বড় হুজুরেরা যা হুকুম করে আমরা তাই করি। কোনো কিছু জানতে হইলে ওই কমিশনার সাহেবের কাছে যান, উনি সব কিছু বলে দিবেন। এই জহির, এই রফিক, চল তো আমরা কাউন্সিলর সাহেবের কাছে যাই। তুই কোনো চিন্তা করিস না একরাম, যে বাবাই হোক আজ রাতের জন্য এই গাছ কাটা আমাদের বন্ধ রাখতে হবে। আগামীকাল সকালে আমরা হাইকোর্টে যাব, রিট করে স্টে অর্ডার বের করব। কোনো অবস্থাতেই যেন এখানে মার্কেট তৈরি করতে না পারে। চল সবাই চল। তোমরা কোথায় যাও? আমাকেও নিয়ে যাও, আমি এখন একটু ভালো অনুভব করতেছি। আসেন চল। 1 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেল, কাউন্সিলর জহিরের কোনো খবর নাই। এই ছেলে, এই কাউন্সিলর সব কখন আইব রে? এই তো এখনই আয়া পড়বো। আপনারা আবার এখানে কি মনে করে? আপনার কাছে এসেছি অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। অতি জরুরি ব্যাপার তো, হাসপাতালে যান, ফায়ার সার্ভিসে যান, এখানে কেন? কাউন্সিলর সাহেব, আপনি গাছ কাটা বন্ধ করুন। ও মা, আমি আবার গাছ কাটলাম কোথায়? গাছ তো আমাদের জীবন। একদিন দেখে আসবেন আমার বাড়ির ছাদ বাগানে বিশাল বড় একটা ফলের বাগান। ওই যে চ্যানেলের সাইকেলে আছে না, তার টিভিতে আমার বাগান প্রচার করায় এলাকায় এখনো বৃক্ষপ্রেমিক নামে পরিচিত। আরে রাখেন, আমরা সবুজ সাথী আবাসন পার্কের কথা বলছি, যেখানে আপনার লোকজন গাছ কাটছে। কে বললো ওখানে কোনো গাছ আছে? ওখানে কিছু আগাছার জঙ্গল আছে, সেগুলো আজ রাতের মধ্যে পরিষ্কার করতে বলেছি। কাউন্সিলর সাহেব, এত সুন্দর একটা পার্ক এক রাতের মধ্যে পরিষ্কার করতে অর্ডার দিবেন না। আমাদেরকে হাইকোর্টে যাওয়ার তো একটা সুযোগ দিবেন। দেখুন,
সারাদিন বাসায় মুরগির খোপের মধ্যে দম বন্ধ হয়ে আসে। তাই তো আমরা বন্ধু বান্ধবরা এই পার্কে ছুটে আসি একটু দম নেওয়ার জন্য, একটু প্রশান্তির জন্য। আমাদেরকে তো আপনি বাঁচতে দিবেন। এই তো ঠিক কথা বলেছেন। আপনাদের কথাই চিন্তা করতে ওখানে তৈরি হচ্ছে মাল্টি কমপ্লেক্স বিল্ডিং, কেউই বাদ যাবে না, সবার কথাই ভাবা হচ্ছে। আমাদেরকে একটা দিন সময় দেন, দেখেন আমরা কি করতে পারি। কি আর করবেন, কয়েকজন টোকাই নিয়ে ওখানে বসিয়ে রাখবেন যাতে আমি গাছ কাটতে পারবো না, সেটি আর হচ্ছে না। আজ রাতে এই খেল খতম, তার চেয়ে একটা কাজ করুন, মসজিদে গিয়ে দোয়া দুরুদ পড়ুন, দেখেন যদি কোনো কাজ হয়। দেখুন কাউন্সিলর সাহেব, কয়েক বছর আগেও কিন্তু এখানে মার্কেট তৈরির একটা অপচেষ্টা হয়েছিল। মহল্লার জনগণ সম্মিলিতভাবে সেটা প্রতিহত করেছে, ভুলে যাবেন না। আপনি সেই বাবুল কমিশনের কথা বলছেন? ওখানে কোনো মার্কেট বানানোর পরিকল্পনা ছিল না, সবই ছিল বাবুলের সাজানো নাটক। আপনি কি বলতে চাইছেন ওইখানে মার্কেট বানানোর কোনো পরিকল্পনা ছিল না? এক্স্যাক্টলি, আপনি ঠিকই ধরেছেন। ওখানে কোনো মার্কেট বানানোর পরিকল্পনাই ছিল না, ভুয়ো একটা সরকারি আদেশ। জনগণের কথা বলে সে মার্কেট বানানো বন্ধ হয়ে গেল, আর বাবুল কমিশনার হয়ে গেল হিরো। সবই সাজানো নাটক। শোনেন, জনগণের দাবি হলো ওখানে যেন কোনো গাছ কাটা না হয়, আর আপনি কিনে এক রাতের ভিতরে গাছ কেটে সব সয়লাভ করে দিচ্ছেন। জি না, আজ রাতে খেল খতম, আর কোনো সুযোগ দেওয়া হবে না। যদি সেই সুযোগ আমরা না দিই তাতে কোনো লাভ হবে না। আমি অলরেডি 2 জন আহত শ্রমিক রেডি করে রেখেছি। যদি ঝামেলা করেন তাহলে থানা পুলিশ করতে হবে। বাড়ি ভাত খাবেন না জেলের ভাত খাবেন, সিদ্ধান্তটা আপনাদের। হবে। রবিক, চল এই মুহূর্তে আমরা কাউন্সিলর সাহেবের কাছে যাই। শেষ কথা শুনে যেতে চাই, আপনি গাছ কাটা বন্ধ করবেন জি না? সেটি আর হচ্ছে না, আজ রাতে খেল খতম। এই চল চল দেখি, চল। যান যান, ভালো করে তো কাজ হয় না, যাতে পুলিশের ডান্ডা খাবেন সেদিন তো কোনো শিক্ষা হয়। যান যান, চত্ব সব। আমি তো যাবো। আহ, কি সুন্দর একটা পার্ক ছিল, এক রাতের ভিতরে সব কেটে একেবারে সয়লাভ করে দিল। গত রাত্রে পুলিশের মার ছিল দেখার মতো, এক নাগারে লাঠি চার্জ করে গেছে। পুরো পার্কটা শত শত পুলিশ ঘিরে রেখেছে, আর আমরা যারা বাইরে ছিলাম রাস্তায় পড়েই মার খেতে হলো। চাচা মিয়া, আপনাকে কেউ মারে নাই তো? না, আমাকে কেউ মারে নাই, কারা যেন ধাক্কা দিতে দিতে বের করে নিয়ে আসছে। আমার গায়ে পুলিশের ডান্ডা পড়ে নাই, আলহামদুলিল্লাহ। এখন আর করার কিছুই থাকলো না বন্ধু, আমাদের পার্ক হয়ে গেল এক টুকরো বালুর মাঠ। এই পার্ক আর কোনোদিন ফিরে পাবো না। গতকাল পার্ক রক্ষা করতে গিয়ে তোমাদের উপরে যে নির্যাতন করা হয়েছে সেটি সত্যি ভাবাই যায় না। এটাকে কেন আর পার্ক বলছিস সালমা? এটা তো এখন একটা বালুর মাঠ, এখানে এখন শত শত গরু ছাগল চড়ে বেড়াবে। এই তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ দিয়ে? আর বলিস না, গত রাত্রে ভিড়ের মধ্যে কে যেন চাকু দিয়ে সকল হাত কেটে দিচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই দেখি হাত থেকে রক্ত ঝরছে। দৌড়ে গেলাম হাসপাতালে, যে দেখি আমার মতো শত শত মানুষের লাইন পড়ে গেছে। আমার কি মনে হয় সালমা জানিস, এই কাজটা ওই দুষ্টু কাউন্সিলরের কাজ। এই সেদিন কমিশনার অফিসে তোমরা শুনো নাই? কমিশনার কি বলেছিল? সে বলেছিল তোমাদের যদি এত দেশপ্রেম থাকে তো তোমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছ না কেন? ওই বেয়াদব কমিশনার তো এই কথাটাই বলছিল। এরকম কিছু একটা বলেছিল ভাবি, তবে সে কিন্তু একটা খুব ভালো কথা বলেছে। সে বলেছে বৃদ্ধ বয়সে সকল বন্ধু বান্ধব একসাথে মিলেমিশে জীবনের শেষ সময়টা পার করে দেওয়ার কথা। এটা কিন্তু খুব ভালো কথা বলেছে।
তোরা ওখানে গেলে আমাদের মেয়েদের জন্য কোনো ব্যবস্থা থাকবে তো? অবশ্যই সালমা, এটা হবে 1000 বয়স্ক মানুষের একটা ছোটখাটো পল্লী। বন্ধু তুই এটা ভাবলি কি করে যে এত বড় পল্লী হয়ে যাবে? গত সপ্তাহে ভার্জিনিয়া থেকে আমার এক কাজিন এসেছে। ওনাদের ওখানে এরকম বয়স্ক মানুষরা একত্রে জীবনের শেষ সময়টা মিলেমিশে থেকে পার করে, ঠিক ছোটখাটো একটা পল্লী বলতে পারি। তাহলে চল আমরা এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে আমরা আলোচনা শুরু করি। একরাম, তুই বললি বানাতে আর অমনি হয়ে গেল। তুই জানিস এটা বানাতে গেলে জমি কিনতে কত টাকা লাগবে, বানাতে কত খরচ হবে, তা একবার ভেবে দেখেছিস? এই কথাটা তুই ঠিক বলিসনি সালমা। শোন, বড় কাজে বড় বাধা, তাই বলে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি কিছুই হবে না। আমাদেরকে কাজে পথে নামতে হবে, পথই বলে দেবে পথের ঠিকানা। তাহলে বল কিভাবে করবি, একটু শোনা সবাইকে। আমাদের পরিকল্পনার কথা আমরা প্রথমে লিখিত আকারে লিফলেট আকারে তৈরি করব। সেই লিফলেট নিয়ে আমাদের মতো শত শত সমমান্য বন্ধুদের কাছে যাব, আমাদের পরিকল্পনাটা খুলে বলবো। কি বলিস? তাহলে চল আমরা তাহলে এই কাজে নেমে পড়ি। হ্যাঁ, আমার এক খুব পরিচিত বন্ধু, খুব নামকরা আর্কিটেক্ট এবং নগর পরিকল্পনাকে, আমরা প্রথমে তার কাছে যেয়ে আমাদের পরিকল্পনা খুলে বলবো। তার কাছ থেকে আমরা একটা ডিজাইন এবং একটা ব্রোশিয়ার তৈরি করে নেব। তাহলে চল আমরা এখনই নেমে পড়ি ঠিক ওই আছে। ব্রোশিয়ার তৈরি করে। তাহলে এই বালির মাঠ দিয়ে আর কি হবে, চল তোদের এই মহৎ কাজে আমাকেও সাথে নিস। অবশ্যই, কথা ওইটাই রইলো। আগামী সপ্তাহে আমরা সকলে মিলে যাচ্ছি আর্কিটেক্টের অফিসে। ওকে, ঠিক আছে, চলো যাই। চাচা মিয়া, তোমার কি অবস্থা? আছি ভালো, চলো। চাচা মিয়া, হাবিব, অনেকক্ষণ হয়ে গেল আর্কিটেক্টের কথা না। অনেকক্ষণ হয়ে গেল, আর্কিটেক্ট সাহেব আসছে না কেন? অধৈর্য না হয় বন্ধু, অধৈর্য হয় না। আর্কিটেক্ট জামান সাহেব এখনই এসে বললো। আরে ওই যে বলতে বলতে আর্কিটেক্ট জামান সাহেব এসে পড়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। সরি, দেরি হওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। এখন মূল কথায় আসি। আপনারা যে আলোচনা শুনতে এসেছেন সেটা অত্যন্ত উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ। সুধী দর্শক, আপনাদের স্বাগত। গজনবে নাটকের স্ক্রিপ্টটা কিন্তু এইটা ছিল না। আমি জানি বন্ধু, আমি জানি। এত দর্শকদের সামনে পেয়ে সবার সাথে কথা বলার ইচ্ছা দমন করতে পারলাম না। দর্শকদের সাথে কথা বলেই নাটকে ফিরে আসছি। সুধী দর্শক, আপনাদের যে কথাটি বলছিলাম, আমরা যারা 50 মানুষ আছি, এই শতাব্দীর 2000 সালের পর অনেক বেশি নিঃসঙ্গ হয়ে পড়ছি। একবার ভাবুন তো, আমরা যখন ছোট ছিলাম তখন দাদা নানার সাথে গল্পগুজব করে সময় কাটাতাম। আর বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা দাদা নানার সাথে গল্পগুজব করার চেয়ে তাদের প্রিয় গুগল মামার কাছে চলে যাচ্ছে। তাদের কাছে আমরা এক ব্যাকডেটেড মানুষ। অবশ্য এর থেকে পরিত্রাণ কি সেটা আমার আলোচনার বিষয় নয়। এ বিষয়ে সমাজবিজ্ঞানীরা সমাধান করবে। আজ আলোচনা করব 50 মানুষরা কি করে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। আমার কয়েকজন বন্ধু আমার কাছে একটি প্রস্তাব নিয়ে আসে, 50 মানুষদের নিয়ে পল্লী করা যায় কিনা, যেখানে থাকবে না ভেজাল খাবার, যান্ত্রিক কোলাহল, ইন্টারনেট সুবিধা। শুধুমাত্র 50 মানুষরা হেসে খেলে সময় কাটাবে। প্রস্তাবটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যদি এমন কিছু থাকতো আজকেই সেখানে ভর্তি হয়ে যেতাম। পরে হয়তো সময় নাও থাকতে পারে। যাক, ভবিষ্যতে এই বিষয়ে আলোচনা করা যাবে। এখন ফিরে যাচ্ছি নাটকে। আচ্ছা রবি, আপনারা জন্য কি বিষয়ে আলোচনা করতে এসেছেন? আপনাকে তো বিস্তারিত আমি বলে গিয়েছিলাম আমাদের সবুজ সাথী আবাসন প্রকল্পের ব্যাপারে। ওই ব্যাপারে কি ফাইনাল কোনো সিদ্ধান্ত নিয়েছেন? না, সবুজ সাথী আবাসন প্রকল্পের বিষয়ে এখনো ফাইনাল করতে পারিনি। তবে আপনারা চাইলে ড্রাফট প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করতে পারি। শিওর। এই ধরনের একটি আবাসন প্রকল্প তৈরি করতে প্রায় 100 বিঘা জমির প্রয়োজন হবে। 100 বিঘা? আর এর চেয়ে কম বেশি হলেও চলবে। 100 বিঘা জমিকে আমরা প্রধানত 2টি ভাগে ভাগ করব। যে ভাগে আপনারা থাকবেন সেটা হবে 50 বিঘা জমির উপর। সেখানে আপনাদের জন্য মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি
তৈরি করে আবার আপনারা নিজেরাই করবেন। আর 100 বিঘা জমি বাকি যে 50 বিঘা জমিতে থাকবে সেখানে আপনাদের জন্য নিজেদের আবাসিক থাকার জন্য প্লট আকারে করা হবে। আচ্ছা, তাহলে সব বন্ধুরা কি একই বিল্ডিংয়ে থাকতে পারবে? না, সব বন্ধুদের জন্য চারকোলা ল্যান্ডের চারদিকে 8টি গুচ্ছ ব্লক দেখছেন। এই প্রতি ব্লকের 4টি করে দুতলা বিল্ডিং থাকবে এবং প্রতি ব্লকের রান্নাঘর সহ সব কিছু থাকবে এবং বাথরুম সহ প্রত্যেকটা বিল্ডিংয়ের 4টি বিল্ডিংয়ে মোট 30 জন করে বসবাস করতে পারবে। সেই ক্ষেত্রে মোট 120 জন প্রতি ব্লকে বসবাস করবে। ঠিক আছে, তাহলে সবার খাওয়া দাওয়া কি একই সাথেই হবে, একই ডাইনিংয়ে? না, প্রতি ব্লকের মাঝখানে ডাইনিং স্পেস এবং আড্ডা দেওয়ার জায়গা থাকবে। আচ্ছা, এখানে উপাসনালয় এবং হাসপাতালের ব্যবস্থা থাকবে কি? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। জি, মূল ল্যান্ডের মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে হাসপাতাল, মসজিদ, উপাসনালয় এবং ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলার সুবিধা থাকবে। আর প্রতি বিল্ডিংয়ের প্রতি ব্লকের খাবার কেন্দ্রীয়ভাবে রান্না হবে এবং সময় মতো প্রতি ব্লকে পৌঁছে যাবে। একটা শেষ প্রশ্ন করি। জি, আপনি যে পরিকল্পনার কথা বললেন, এই যে হাঁস মুরগি পশুপালন, কৃষি খামার, এগুলোর জন্য তো প্রচুর লেবার প্রয়োজন হয়, এগুলোর যোগান কিভাবে হবে? জি, বাকি 50 বিঘা জমিতে আপনাদের জন্য হাঁস মুরগি পশুপালন করা হবে, যেখানে আপনারা নিজেরাই প্রতিদিন 2 ঘন্টা করে শারীরিকভাবে পরিশ্রম করবেন। এতে খুব কম শ্রমিক লাগবে, যা লাগবে সেটা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন এবং রান্নাবান্নার কাজের জন্য। এটা প্রশ্ন করতে পারি? জি। এই প্রজেক্টের জন্য প্রতি মাসে কত ভাড়া দিতে হবে? আরে ভাড়া দিতে হবে কেন, আপনারাই তো এটার মালিক। এখানে 2 ঘন্টা করে শারীরিক পরিশ্রম করবেন, তাতে প্রতিদিন 2000 শ্রমঘণ্টা তৈরি হবে, যেটা আপনারা খাওয়া দাওয়ার পরেও অনেক বেঁচে যাবে। আমার মনে হয় আপনারা বাইরে বিক্রি করতে পারবেন। তাছাড়া আমার কনসেপ্ট হচ্ছে আপনাদের মেম্বারশিপ অন্য কাউরে বিক্রি করতে পারবেন না, তবে আপনাদের নিকট আত্মীয়কে দিতে পারবেন যদি এই পল্লীর নিয়ম কানুনের মধ্যে থাকে। আর একটা শেষ প্রশ্ন করতে পারি? বলে। এটার জন্য কত ব্যয় হতে পারে? কত টাকা ব্যয় হবে সেটা নির্ভর করে জমি কেনার উপরে, তবে 100 কোটি টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। 100 কোটি টাকা? আমাকে মারলেও তো 1 লাখ টাকা বের হবে না। আরে ঘাবড়াচ্ছেন কেন? আপনাদের মধ্যে অনেক বন্ধু আছে যারা ডোনেশন করতে পারবে, তাতে সবার সমান টাকা লাগবে না। বরং আমি আপনাদের জন্য একটা সুন্দর বসিয়ার তৈরি করে দেব, যেটা আপনারা বাইরে প্রচার করে দেখেন রেজাল্ট কি হয়। আজকে মনে হয় আমার মতো আলোচনা এখানেই শেষ করতে পারি। আমার আরেকটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আরেকদিন কথা হবে রফিক। অবশ্যই। আপনারা ভালো থাকেন। বাই বাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ। আমি তোমাদের এই পরিকল্পনাটি পড়ে দেখলাম, এটি বাস্তবায়ন করার বয়স আমাদের নেই। তাছাড়া এই পরিকল্পনা বাস্তবায়ন করে যত টাকা লাগবে তা তোমরা জোগাড় করতে পারবে না। তাহলে কি বন্ধু তুমি আমাদের সাথে থাকতে চাচ্ছ না? তা ঠিক নয়, তোমরা একটু ভাবো, আমিও ভাবি। তাছাড়া একটা মেডিকেল জার্নালে একটা আর্টিকেল লিখছি 50 মানুষেরা কেন আত্মহত্যা করে সেই বিষয়ে। তুমি ঠিকই বলেছো বন্ধু। টাকা পয়সার নাম থাকা সত্ত্বেও দেখা যায় কিছু বয়স্ক মানুষ হঠাৎ করে আত্মহত্যা করছে। এই কিছুদিন আগে এক ভদ্রলোক লাইভে এসে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করেছে। তাছাড়া গত রমজান মাসে এক গানের শিল্পী রোজা রেখে একই পথ বেছে নিলেন। তুমি ঠিকই ধরেছো বন্ধু, তাদের প্রধান শত্রু ছিল নিঃসঙ্গতা। নিজেদের কথা শেয়ার করার মতো লোক ছিল না আশপাশে। তাই এই বৃদ্ধ বয়সে এই বয়স্ক মানুষদের জন্য তোমরা যে আবাসন তৈরি করছো, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগের বিষয়। তবে আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে যেতে হচ্ছে বন্ধু, দুঃখিত। অবশ্যই যাও, কিন্তু তুমি আমাদের সাথে থাকলে আমাদের আরো ভালো লাগতো। আমরা পরে একদিন এসে তোমার জার্নাল দেখে যাব, ঠিক আছে বন্ধু? মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এসো এসো, অবশ্যই এসো, অবশ্যই। চলো আমরা আরেকজন বন্ধুর কাছে যাই।
আসতে পারি বন্ধু? হ্যাঁ বন্ধু, আসো আসো বন্ধু। হ্যাঁ, কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো? আছি। আমি তোমাদের প্ল্যান দেখেছি, আমার মনে হয় তোমাদের সঙ্গে জয়েন করা সম্ভব হবে না। কেন বন্ধু, কোনো সমস্যা? আমার একমাত্র ছেলে বলেছে বৃদ্ধ বয়সে ইউএসএ গিয়ে থাকতে। ভাবছি সবাই কাজে চলে গেলে একা হয়ে যাব, একা একা সারাদিন কারোর সাথে কথা না বলে কিভাবে সময় কাটবে তাই ভেবে পাচ্ছি না। বন্ধু, তোমার ইউএসএ যাওয়ার কোনো দরকার নেই। আমার এক ছেলে আর এক মেয়ে ইউএসএ থাকে, তারা আমাকে নিতে এসেছিল। তাদেরকে আমি সাফ বলে দিয়েছি, তোরা আমাকে নিয়ে বৃদ্ধ ভাষায় টানাটানি করবি না। আমি এই দেশে আমার এই বিরাসেন বন্ধুর সাথে ভালোই থাকবো। বেশ ভালো। আচ্ছা বন্ধু, এই আবাসন প্রকল্পে প্রতিজনে তোমার কত টাকা নিচ্ছ? এই 5 লাখ টাকার মতো লাগতে পারে। ও 5 লক্ষ টাকা? তা মনে হয় আমি দিতে পারবো। তাছাড়া ইউএসএ যাওয়ায় যে খরচ হবে তার পুরোটাই ডোনেশন করে দেবো। বাহ বাহ বাহ। আচ্ছা বন্ধু, অন্য বন্ধুদের সাথে দেখা করার কাজে আমি তোমাদের সাথে যেতে পারি? অবশ্যই, চলো আমরা আরেকজন বন্ধুর কাছেই যাচ্ছি। আসতে পারি? সেই তো পড়েছো। তা কি ব্যাপার তোমাদের? বন্ধু, এই যে গত মাসে তোমার কাছে আমরা একটা প্রস্তাব রেখে গিয়েছিলাম, ওই ব্যাপারে কি কোনো সক্রিয় চিন্তা করেছো? তোমার কি মাথা ঠিক আছে? এত কাজ তাই করে ছাড়তে পারি না, নতুন কিছু ভাবার সময় কোথায়? আচ্ছা বলো তো, নিজেদের পকেট ভারী করার জন্য চাঁদা তুলছো না তো? আরে ধর, কি বলো তুমি? শোনো, প্রত্যেকের নামে সাপ কবলা দলিল না দিয়ে কারোর কাছ থেকে আমরা কোনো টাকা গ্রহণ করবো। আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না। তবে হ্যাঁ, তোমার প্রজেক্টের সাপ্লাইয়ের কাজ আছে না, ওইটা যদি দাও ভেবে দেখতে পারি। বুঝেছি, তুমি কঠিন ব্যবসায়ী। ঠিক আছে। আচ্ছা, আমার একটা মন্ত্রীর মিটিং আছে, একটু যাই। ওকে, ধন্যবাদ। তুমি তোমার মিটিং নিয়ে থাকো। এই বন্ধুরা, চলো আমরা অন্য কোনো বন্ধুর কাছে যাই। সরি বন্ধুরা, এই বালুর মাঠে আসতে আমার একটু লেট হয়ে গেল। বন্ধুরা, ভেবে দেখলাম আমাদের এই প্রকল্পের কাজ আজই বন্ধ করে দিতে হবে। চিন্তা করে দেখ, গত 1 মাসে আমরা প্রায় 100 বন্ধুর কাছে গিয়েছি। কেউ আমাদের প্রজেক্টকে ভালো বলেছে, কেউ খারাপ বলেছে, কেউ কেউ শুরু করতে বলেছে। সর্বসাকুল্যে কি হলো, আমরা 1.5 মাসে মাত্র 60 লক্ষ টাকার প্রতিশ্রুতি পেয়েছি। কেউ কেউ 10,000 টাকা দিয়ে শুরু করতে চায়। এত বড় প্রজেক্ট এই টাকা দিয়ে শুরু হবে না। আমাদের প্রজেক্টের কাজ হয়তো আজকে আমাদের বন্ধ করে দিতে হবে। আমি আগেই জানতাম বন্ধুরা, এই প্রজেক্টে যে পরিমাণ টাকা লাগবে তা আমরা দিতে পারবো না। তা বন্ধুরা, আগামী সপ্তাহে আমি ওল্ড হোম মানে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি। সালমা, হ্যাঁ বলো। তুই কি কিছু করতে পারলি? আর বলো না, 10 জনের কাছে গিয়ে মাত্র 10 লক্ষ টাকার প্রতিশ্রুতি পেলাম। এটা আর হবে না। যেখানে জমি কিনতে লাগবে 50 কোটি টাকা, সেখানে মাত্র 10 লক্ষ টাকা দিয়ে কি এই প্রজেক্ট হবে? এটা হবে না। সালমা, আমি 10 কোটি টাকা দিব। আরে রাখ তোর 3 কোটি টাকা। তোর এই 3 কোটি টাকা দিয়ে আর 1 কোটি টাকা দিয়ে না হলে 4 কোটি টাকাই হলো। যেখানে 100 কোটি টাকার প্রজেক্ট, সারা ঢাকা শহর ঘুরে 1 কোটি টাকাও তুলতে পারি নাই। তোর টাকাও জলে যাবে, এই প্রজেক্টও আর হবে না। আমি যাই রে, আমার অনেক কাজ আছে। সালমা, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। আমি আগামী সপ্তাহে ওল্ড হোম মানে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি। এখন চলো আমরা সবাই চলে যাই। চলো যাই। আরে দাঁড়াও। আরে চাচা মিয়া, কোথায় যাচ্ছ? সালাম চাচা মিয়া, ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। আমি আগামী সপ্তাহে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি। তোমার কোথাও যাওয়া হবে না, এই প্রজেক্ট হবে এবং হতেই হবে। কিভাবে হবে চাচা মিয়া? গত 1.5 মাসে জুতোর তলা ক্ষয় করে আমরা মানে 60 লক্ষ টাকার প্রতিশ্রুতি পেয়েছি। একরাম দিতে চেয়েছে 3 কোটি। সর্বসাকুল্যে এই প্রজেক্টের মাত্র 5% টাকা জোগাড় হলো। কিভাবে হবে? বেশ তো, প্রজেক্টের অর্ধেকের বেশি টাকা তো হয়েই গেল। কিভাবে? এই প্রজেক্টের সব জমি আমি দিব। আপনি দিবেন চাচা মিয়া? মানে আমি এতদিন তোমাদের কাছে আমার পরিচয় গোপন রেখেছি। আজকে বলছি তোমাদেরকে সেই সব কথা। তোমরা না শুনলে বিশ্বাসই করতে পারবে না।
বলুন চাচা, আমরা শুনতে চাই। আমি 30 বছর সৌদি পেট্রো কোম্পানিতে চাকরি করেছি। আল্লাহর রহমতে প্রচুর টাকাও ইনকাম করি, কিন্তু আমার একটা নেশা ছিল, টাকা জমাতাম না, শুধু জমি কিনতাম। এভাবে কিনতে কিনতে 100 বিঘার উপরে জমি কেনা হয়েছে। চাচা, আপনার গ্রাম কোন জেলায়? ঢাকার অদূরে, পদ্মা সেতুর ওপারে, ভাঙ্গা উপজেলায়। আজকে আমি তোমাদেরকে আমার জীবনের সবচাইতে করুণ কাহিনী শোনাচ্ছি। তখন ছিল বর্ষাকাল, খালে বিলে প্রচুর পানি। লঞ্চে করে যাচ্ছিলাম, আমার এক ছেলে, এক মেয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে অনেক দূরের এক গ্রামে আমার বন্ধুর ছেলের বিয়ে। হঠাৎ লঞ্চটি ঘূর্ণিস্রোতে পড়ে ঘুরতে থাকে। এক সময় সেটা ডুবে যেতে থাকে। আমরা পাড়ের কাছাকাছি ছিলাম, সাঁতরে যাচ্ছি পাড়ের দিকে, দেখলাম তীরে কয়েকজন লোক লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম ওরা হয়তো আমাদেরকে তুলে নেবে, কিন্তু হায়, যারাই পাড়ে যাচ্ছিল তাদের মাথায় বাড়ি দিয়ে তারা সর্বস্ব কেড়ে নিচ্ছিল। আমার ছোট্ট মেয়ে সাঁতার জানতো না, তার হাত আমার হাতে ধরা ছিল। কখন বাঁশের বাড়ি মাথায় পড়লো, জ্ঞান হারিয়ে ফেলি। 2 দিন পর যখন জ্ঞান ফিরল, তখন জানতে পারলাম এক জেলে আমাকে নদীর স্রোত থেকে উদ্ধার করে। পরে কি ছেলে, মেয়ে এবং স্ত্রীর সন্ধান পেয়েছিলেন চাচা? কিছুদিন পর যখন গ্রামের সীমানায় পৌঁছাই, জানতে পারলাম আমার ছেলে, মেয়ে এবং স্ত্রীর লাশ আমার আত্মীয় স্বজন আমাদের পারিবারিক গোরস্থানে দাফন করেছে। দোকানদার আমাকে বাড়ি যেতে নিষেধ করলো, বলল সেখানে দখলদার কিছু জমির লোক আছে, তারা আমাকে মেরে ফেলবে। এই জন্য আমি আর সেদিকে না গিয়ে চিন্তা করলাম দেশে দেশেই ঘুরবো, যখন আপনজন আর কেউই রইল না। চাচা, তাহলে আপনার এই যে 100 বিঘা সম্পত্তি, এর দলিল কোথায়? এই যে দলিল এখানেই, আমি ব্যাংকের লকারে রেখেছিলাম। তাই তো আজ রক্ষে একটি মহৎ কাজে আমি আমার জমিগুলো দিয়ে যেতে পারছি। চাচা, তাহলে কি আমাদের এই প্রজেক্ট হবে? হবে না মানে? ইনশাল্লাহ হবে। চাচা, তাহলে এই প্রকল্পের নাম আপনার নামেই হোক? না, তার আর দরকার নেই বাবা। মৃত্যুর আগে তোমাদের এই যে জমি দিয়ে যেতে পাচ্ছি, এটাই আমার সান্ত্বনা। তোমরাই এর নাম রাখবে। চাচা মিয়া, যেহেতু এই পার্কের নাম সবুজ সাথী আবাসন পার্ক, সুতরাং আমরা এই নামের সাথে মিলে সবুজ সাথী আবাসন পার্ক রাখলে কেমন হয়? প্রকল্প রাখলে কেমন হয়? হ্যাঁ, ভালোই তো হয়। ঠিক আছে চাচা মিয়া, সবুজ সাথী আবাসন প্রকল্প, এই নামে আমরা সবাই রাজি। আমরা সবাই আমিও একমত। আমি ঘোষণা দিচ্ছি, একরামকে আহ্বায়ক করে আর রফিককে সদস্য সচিব করে আজকে থেকে আমাদের প্রকল্পের কাজ শুরু। চল, আজকে থেকে আমরা নেমে পড়ি। আমরা তাহলে তাড়াতাড়ি আর্কিটেক্ট এবং স্থানীয় সরকারের যাবতীয় কাজকর্ম শেষ করে 1 বছরের মধ্যে এটার উদ্বোধন করা চাই। অবশ্যই, ইনশাআল্লাহ। চলো চলো। বাস করার ধারণাটা পাল্টে দিয়েছে এক বয়স্ক মানুষদের পল্লী, যেখানে আধুনিক সুযোগ সুবিধা সহ 960 জন 60 মানুষরা একসাথে মিলেমিশে বাস করতে যাচ্ছেন। পদ্মা নদীর ধারে ভাঙ্গা উপজেলার সোনাইমণি গ্রামে এই বৃদ্ধপল্লী সবুজ সাথী আবাসন প্রকল্পটি উদ্বোধন হতে চলেছে আজ বিকেল 4টায়। প্রকল্পটির উদ্যোক্তা ইকরাম, রফিক ও হাবিব আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন আজ রাত 10টার রেডিও বাংলাদেশের দেশ ও দশের অনুষ্ঠানে। তাদের কাছ থেকে জানতে পারবেন কিভাবে পত্রপত্রিকায় বহুত আলোচিত এই প্রকল্পটি তারা 2 বছরেই শেষ করতে পারলেন। এখন নিয়ে যাচ্ছি অন্য একটি খবর। আবাসন
প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে। এই হাবিব, এই রফিক, তোরা কোথায় আছিস? এই যে বন্ধু, আমরা একটা সেলফি তুলে ফেলি। এই তারা আমাকে এদিকে দাঁড়াইতে দে। যা যা যা, তোরা এইদিকে যা, আমি এদিকে আছি, আমি এদিকে ইয়ে করি, আর তোরা এটা সাজায় ফেল, সুন্দর করে এখানে সাজায় ফেল। বিকেলে ভবিষ্যতে আবাসন প্রকল্প থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওখানে কিছু প্রবীণ মানুষ দাঁড়িয়ে আছে, আমি তাদের সাথে কথা বলছি। শুভ বিকাল। আসসালামু আলাইকুম। শুভ বিকাল। জানতে পেরেছি আপনি এই প্রকল্পের আহ্বায়ক। জি, আমি এই প্রকল্পের আহ্বায়ক। আপনারা এতজন প্রবীণ মানুষ এখানে থাকবেন, তো হঠাৎ করে যদি এখানে কেউ মারা যায়, আপনারা কি তাকে এখানে দাফন করবেন? আপনারা সাংবাদিকরা প্রথম শুরুতেই একটা নেগেটিভ প্রশ্ন করেন কেন? আমরা তো এখানে মরতে আসি নাই, এখানে আমরা একটা প্রফুল্ল জীবন যাপন করতে এসেছি। আপনি প্রশ্ন করতে পারতেন যে আমরা কত দীর্ঘ জীবন এখানে আশা করি। আপনার প্রশ্নটা আপনার কাছেই রইল। আপনারা এখানে কত বছর বাঁচার প্রত্যাশা করছেন? আপনি তো নিউ ম্যাগাজিনে দেখেছেন, একটা শিশু জন্মগ্রহণ করলে 142 বছর বাঁচতে পারে। আমরা এখানে 100 বছর উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের এত বড় প্রোগ্রামে আপনারা কি কোনো মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন? না, আমাদের এখানে কোনো মন্ত্রী নেই, মিনিস্টার নেই, কেউ নেই। আমরা সবাই সমান, সবাই 2 ঘন্টা করে শ্রম দিব, সবাই আমরা সমানভাবে কাজ করব। এখানে আমাদের আবু বকর চাচা, যার জমির উপরে এই আবাসন প্রকল্পটি হয়েছে, আমরা আজকে উনি এই প্রকল্পটি উদ্বোধন করবেন। তো আপনারা এখানে কতজন থাকবেন? আমাদের এখানে আপাতত প্রথম ধাপে 400 জনের মতো থাকা হচ্ছে, এবং এখানে 9টি প্রকল্প আছে। প্রতিদিন কেউ না কেউ এখানে ঢুকছে। 1 বছরের ভিতরে এটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আপনারা যে এই সবুজ সাথী আবাসন প্রকল্প প্রায় 1000 খানিক প্রবীণ মানুষের অবস্থান হবে এখানে, যারা নিজেদের পরিশ্রমে এখানে ফলফলাদি গবাদি পশু পালন করবে এবং ফলফলাদি ফলিয়ে তাদের নিজেদের আহারের ব্যবস্থা করবে। উপরন্তু তারা এর উপর দিয়ে উপার্জন করে এই প্রকল্পকে আরও দূরে নিয়ে যাবে। এই লড়াকু প্রবীণ মানুষগুলো আসলে আমাদের আগামী প্রজন্মকে দেখিয়ে দিল কারো উপরে নির্ভরশীলতা নয়, নিজে আত্মনির্ভরশীল হয়ে আগামী জীবন যাতে সহজ সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে। সবাইকে ধন্যবাদ। 82 টিভি, ইকবাল হোসেন। চাচা মিয়াদের কোনো খবর আছে? বন্ধু, একটা খারাপ সংবাদ আছে। কি খারাপ সংবাদ? চাচা মিয়া যে কারে করে এখানে আসছিল, আমাদের এই প্রকল্পের কিছুটা দূরে একটা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমি জানি না চাচা মিয়ার কিছু হয়েছে কিনা। টেনশন করিস না, আমি যাচ্ছি, কি হয়েছে আসছি, তোরা থাক। তোরা দেখতো দেখতো আহারে, আমাদের চাচা মিয়া এত বড় বড় বিপদ ফেলে শেষ কিনা এসে ঘাটে এসে ধরা খেলো। আমার তো ভালো লাগছে না। না, রফিক, এই একরাম, সুখবর আছে। চাচা মিয়ার যে গাড়িটা ছিল ওইটা একটু সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু চাচা মিয়ার আল্লাহর রহমতে কিছু হয় নাই, সামান্য একটু আঘাত পেয়েছে। মারহাবা মারহাবা মারহাবা। আমি জানতাম যে চাচা মিয়ার কিছু হবে না ইনশাআল্লাহ। যাও, চল চাচা মিয়াকে নিয়ে আমরা কোনো একটা সেলিব্রিটি করি। আগে উদ্বোধন করে, আগে উদ্বোধন কর। হ্যাঁ, সবুজ সাথী আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন হলো। আচ্ছা, তোর কেমন লাগছে বলতো? আমার তো এই যে মাটির পুকুরটা আছে না, মাটির পুকুরটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখান থেকে সাঁতার কেটে ওপারে যেতে আমার খুবই ভালো লাগে।
তাই তো প্রতিদিন সাঁতার কেটে এপার থেকে ওপারে যাই। এই যে দেখো স্যার, লুঙ্গি পরে এসছি। বুঝতে পেরেছি। ঠিক আছে বন্ধু, তুই যা পুকুরে গোসল কর, সাঁতার দে, আর আমি 3 নম্বর ব্লক থেকে আরেকজন বন্ধুর বাসা থেকে একটু দেখা করে আসি। ওকে বন্ধু, দেখা হবে ইনশাআল্লাহ। বাই। মানে চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি। তা এইখানে কবে আসছো? এই তো মাত্র কিছু ধরলে আসলাম বন্ধু। আমি মৎস্যভাগে দিয়ে দিচ্ছিলাম। ও মনে পড়েছে, ওই আমার সাভারে যে এই মাছের ঘেরটা ছিল সেখানে তুমি কয়েকবার ভিজিট করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে কেমন লাগছে? বন্ধু ভীষণ ভালো লাগছে। ভেবেছিলাম বাড়ির জন্য মন খারাপ করবে, কিন্তু মন খারাপ করার সময় পাচ্ছি না। তা তুমি বন্ধু বললে কি করবে? এটা দিয়ে সাত চারা খেলবো, ছোটবেলায় অনেক খেলেছি। এটা কি খাবে? তোমাকে একদিন দেখাই দেবো, বৃষ্টির মধ্যে বেশ মজা। তো তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। তো তুমি যাচ্ছ কোথায় ব্যাডমিন্টন নিয়ে? ব্যাডমিন্টন খেলবো। আচ্ছা বন্ধু, তোমার নাম কি? কোন ব্লকে থাকো? আমি জাবেদ, 6 নম্বর ব্লকে। আমি বিকাশ, আমি 3 নম্বর ব্লকে থাকি। আচ্ছা দেখা হবে বন্ধু। বাহ, খুব সুন্দর জায়গা তো, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই, এটা তোমার বাবার বৃদ্ধাশ্রম না? সবুজ সাথী আবাসন প্রকল্প। বৃদ্ধাশ্রম? এটা বৃদ্ধাশ্রম হবে কেন? এটা তো বাবাদের তৈরি একটা গ্রাম বলা চলে। এখানে সবাই বাবার বন্ধুরা মিলেমিশে একসঙ্গে থাকে। তা হবে কিছু একটা। তোমরা ভিতরে যাবা নাকি? হ্যাঁ, এই জন্যই তো আসলাম। তাহলে যাও, তোমরা ঘুরে আসো, আমি একটু চা খেয়ে আসি। যাও যাও, তোমার তো আবার দিনের বেলা 10 কাপ চা না খেলে চলেই না। যা গরম পড়েছে, যাই এই গাছটা নিচে একটু জিরিয়ে নেই। সুন্দর জায়গাগুলো, এত সুন্দর। হ্যাঁ, এই পিছন থেকে তোর নানা ভাইয়ের মতো লাগছে না? হ্যাঁ মা, ওখানে দেখি নানা ভাই মনে হচ্ছে, চলো গিয়ে দেখে আসি। বাবা, বাবা না? তুই রে মা, কেমন আছিস? বাবা, কি করছো তুমি এখানে? কেন মা, এই দেখ সুন্দর ধান ক্ষেত দেখতে পাচ্ছিস না? ওইখানে একটু কাজ করে এসে জিরোচ্ছিলাম এখানে। বাবা, আমরা কি এতই খারাপ ছিলাম? তুমি আমাদেরকে ফেলে এত কষ্ট করে এখানে ধান খেতে কাজ করছো? কাঁদছিস কেন মা? দেখ, এখানে কেউ তো আমাদেরকে আটকে জোর করে রাখে নাই। এত সুন্দর একটা পরিবেশ, নিশ্চয়ই ঘুরে দেখেছিস এর মধ্যে। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই হাসি আনন্দে খুব ভালোভাবে আছি। আমরা এখানে যারা থাকি নিয়ম করে প্রত্যেকে 2 ঘন্টা করে কৃষিকাজ করি। এতে করে হয় কি জানিস, নিজের জমিতে নিজে কাজ করার মজাই আলাদা। আর পানি আর মাটির সাথে মিতালি করে আমার ডায়াবেটিস এবং হাই প্রেশার একদম নর্মাল হয়ে গেছে। বলো কি বাবা, তোমার জামাইয়ের ডায়াবেটিস আর প্রেশার এত বেড়েছে যে সে প্রতি বেলা 2 বেলা করে হাইড্রোজেন মেডিসিন নিচ্ছে। কি বলিস মা? খাওয়া আর ঘুম দেখি তার নেশায় পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে কয়েকদিন পরে তো হার্ট সার্জারি তার বুকে হার্ট ছুরি চালাবে। ওর দিকে একটু খেয়াল রাখিস মা, আমাদেরকে নিয়ে একদম চিন্তা করিস না। আমরা এখানে যারা আছি খুব ভালো আছি, সুস্থ আছি, আর সুস্থ অবস্থায় হেসে খেলে এ জীবন থেকে চলে যেতে চাই। নানু ভাই তোমার আরেকবার ওয়ান্স মোর। সুধী দর্শক, আমি আবুল কালাম, আমি শামসুদ্দিন সুমি আপনাদের কাছে একটি উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমি বুঝাতে চেয়েছি যে আমরা বৃদ্ধ বয়সে যেন সমাজের পরিত্যক্ত না হই, আমরা যেন সমাজে কিছু না কিছু করতে পারি। তাই আমরা যাতে সমাজে একসাথে থাকতে পারি, যাতে আমরা বৃদ্ধ বয়সে আনন্দে থাকতে পারি, রোগমুক্ত থাকতে পারি, এটি একটি ড্রাফট। আমাদের আর্কিটেক্ট বলে দিয়েছেন এটি একটি ড্রাফট পরিকল্পনা। এটার উপর ভিত্তি করে আমরা ভবিষ্যতে যাতে আরও নতুন কিছু করতে পারি, নতুন। তবে আমার কথা হচ্ছে, এখানে যদি অনেক দর্শক ভালো বলে আমি খুশি হব, তার থেকে
তার থেকে খুশি হব যদি আপনাদের মধ্যে থেকে একজন উদ্যোক্তা তৈরি হয় এবং সে মনে করে এইরকম একটি 900 বা 1000 জনের একটি পল্লী করা সম্ভব, তবেই মনে করব আমার এই প্রচেষ্টা এইটা সার্থক হবে। হয়তো আমি নাটক করছি, আমার দ্বারা সম্ভব হবে কিনা জানি না, তবে আপনাদের মধ্যে যদি সবাই আমরা আরও বিভিন্ন জায়গায় নাটক করে যদি জনমত তৈরি করতে পারি, আশা করি কিছুদিনের মধ্যে না হলেও অদূর ভবিষ্যতে আমরা এরকম একটি আবাসন প্রকল্প করতে পারবো ইনশাআল্লাহ। নাটকে যারা অভিনয় করেছেন তাদের সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। আমার শিক্ষক একবার, আমার নাট্য শিক্ষক গোলাম সরোয়ার স্যার একবার বলেছিলেন, ক্লাসে বলেছিলেন যে তো শিল্প কথাটার মানে কি, শিল্প মানে কি, শিল্প মানে আমরা এক একজন এক একটা বলেছিলাম, কিন্তু দেখলাম যে স্যার যে কথা বললেন সেটাই আসল শিল্প। শিল্প মানে হচ্ছে এমন একটি বিষয়, নাচ গান যে কোনো প্রতিভা যখন এটা উপস্থাপন করা হয় তখন যদি দর্শকের মনে উদয় হয়, ইস আমি যদি পারতাম। আজকে নাটক দেখে দেখে আমার মনে হচ্ছিল প্রত্যেকটা আমাদের শিল্পী আছে, আমার উপরে থেকে বারবার মনে হচ্ছিল ইস আমি যদি পারতাম। আজকে ইস পারফরমেন্স হয়েছে সবার জন্য, এই জন্য আমি কাউকে আলাদাভাবে মূল্যায়ন করছি না। তবে আমি কথা বাড়াচ্ছি না, এই পরবর্তী যে রাউন্ড আছে, যে পর্ব আছে সেটি পরিচালনা করার জন্যে আমি মঞ্জুর এবং আমাদের হাবিব এবং আমাদের ফিরোজকে আমি অনুরোধ করব এই মঞ্চে এসে তারা এই পর্বটি, যেটি আমাদের দর্শকদের মধ্য থেকে আমরা সম্মানিত বা সৌভাগ্যবান দর্শক আমরা বের করে আনবো, সেটার দায়িত্ব আমি এদেরকে দিয়ে দিলাম। আমি আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য জোর কলতরে ক্ষমা চাচ্ছি, এবং ভবিষ্যতে এরকম যদি নাটক আরও করতে পারি সেই জন্য দোয়া করবেন। আমি ছেলের চরিত্র তারপর বলো। আমি হুমায়ুন কবির, গাছ কাটা সর্দার। আমি সাদমান, দুষ্ট জামাই। আমি কিয়াম জামান তুহিন, চাচার চরিত্রে অভিনয় করেছি। আমি মাহবুব রহমান, আমার অভিনয় ছিল এখানে ডেভেলপার। আমি অনেক বড় আমার কোম্পানি, সেই জন্য আমি একটু ফিটফাট হয়ে আসছি এখানে। আমি রেবেকা সুলতানা, এসএসসি 82 নাট্যগোষ্ঠীর একজন কর্মী, এবং আমি সালমা নামে পরিচিত ছিলাম এখানে, এবং একটা গার্মেন্টস এর মালিক। আমি জিনাত, নাটকে আমার নাম বকুল। আর একটু জোরে আমি জিনাত বকুলের অভিনয় করেছি। আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়। মাথা ঠান্ডা হয়। আসসালামু আলাইকুম, আমার নাম জাইন ইবনাত। এখানে আমার চরিত্র হচ্ছে নাতনি। আসসালামু আলাইকুম, আমার চরিত্র ছিল একরাম, আমি একটি অসহায় বাবা। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আলতাফ হোসেন, আমার চরিত্র ছিল একজন শিক্ষকের। শুভ অপরাহ্ন, আমার নাম অনিন্দিত অপ্সরা ঘোষ, আমি ব্যাংকার, আর আমি এখানে রফিক সাহেবের মেয়ের চরিত্রে অভিনয় করেছি, চরিত্রের নাম রিনা। থ্যাংক ইউ। শুভরাত্রি, আমার নাম এস.এম. আজাদ হোসেন, আমি এই নাটকে রফিকের চরিত্রে অভিনয় করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মুমতাহিনা শাহিন, আমি এই চরিত্রে ছোট মেয়ের অভিনয় করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম আবির, আমি 3 কোটি টাকা দেওয়ার ছেলে। মানে আমার বাবা 3 কোটি টাকা দিবে, আমি সেই বাবার ছেলে। আমার তো একটু ভাত থাকা দরকার, তাই না? জমিদার। আর আপনাদের কাছে একটা দোয়া চাচ্ছি, এ হচ্ছে আমার ওয়াইফ, ও প্রেগনেন্ট, ওর জন্য সবাই দোয়া করবেন। ও এই অবস্থায় আপনাদের এখানে নাটক করছে, শুধুমাত্র আমাদের বিরাশিয়ান যে বাবা আছে, আঙ্কেল আছে, এনাদের জন্য, বিশেষ করে হাবিব আঙ্কেল, উনি অনেক ইন্সপিরেশন দেয় আমাদেরকে। ওনারা যে কত পরিশ্রম করছে এটা বলে বোঝানো সম্ভব না। আমরা কত বয়সের হবে, আমরা ভয় পাই স্টেজে উঠলে। তারা এত প্রবীণ একটা মানুষ, তারা কত সুন্দরভাবে ডায়লগ বলছে। চাচা মিয়া তো খুব ভালো করছে। তারপর আর যেন কি আছে, এই যে কমিশনার সাহেব, কেমন লাগছে বলেন তো? কমিশনার সাহেবের দাড়িটা কেমন, ফাটাফাটি না? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সোহাগী, আমার শ্বশুর
আমি আমার ভালো শ্বশুরের বজ্জাত ছেলের বোন অভিনয় করছি। সবাই দোয়া করুন, বাবা মাফ করে দিবেন। আমি লায়ন মোহাম্মদ হাসান হাবিব, একজন দুঃখী বাবা। এই দুঃখী বাবার চরিত্রে অভিনয় করতে যে অনেক কান্না করার শেখার জন্য চেষ্টা করেছি, কতটুকু কাঁদতে পেরেছি আমি জানি না। তবে আমি আমার পরিচয়ের বাইরেও একটু কথা বলতে চাই। আজকে বিরাশিয়ান নাট্যগোষ্ঠী যেটা আজকে আপনাদের সামনে পরিবেশিত করলো সবুজ সাথী আবাসন প্রকল্প নাটক, সেই নাটকে যারা অভিনয় করেছে তারা সকলেই বিরাশিয়ান। তবে চরিত্রের প্রয়োজনে কিছু ছোট ছোট বা একটু মধ্যবয়সী মানুষের প্রয়োজন ছিল। ঠিক তেমনি ভাবে আমার বাম পাশে যে দুইজন, ওরা স্বামী স্ত্রী, ওরা ওদের পরিচয় দিল, ওদের বয়স তো কম এবং বিরাশিয়ান না, তারপরে ওরা আমাদের বিরাশিয়ান সদস্য, বিরাশিয়ান বন্ধু না হলেও বিরাশিয়ান সদস্য। এবং আমরা কিভাবে আগামী দিনগুলোতে এই নাট্য গোষ্ঠীকে সুন্দরভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেটুকু পরিকল্পনা আমাদের মধ্যে থাকবে। এবং যারা উপস্থিত থেকে আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করেছে, আমি তাদের কাছে আমার বিরাশিয়ান নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে এখানে সকলেই বিরাশিয়ান আমার চোখের সামনে অন্ধকারে দেখতে পাচ্ছি এবং তাদের পরিবার পরিজনও এখানে আছে। সকলকেই বিরাশিয়ান নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি। আমি বিরাশিয়ান শেখ শাফায়েতুর রহমান, অভিনয় করেছি ডাক্তার। নমস্কার, আমি প্রফেসর শঙ্কর প্রসাদ মিত্র, ক্যারেক্টারে আমি দুষ্ট কমিশনার। ধন্যবাদ সুমিকে আমাকে এই চরিত্র দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, যার সাথে আমি 24 বছর ঘর করেছি, এই গেট আপ থেকে প্রথমে আমাকে চিনতে পারে না। তো আপনারা দোয়া করবেন যেন আপনারা চিনতে পারে। থ্যাংক ইউ অল। শুভরাত্রি। আমি মোহাম্মদ গজনবী খান। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেক ইঞ্জিনিয়াররা বসে আছেন, তারপরও সাহস করে আজকে আপনাদের চরিত্রে আমি অভিনয় করেছি। আমি ইঞ্জিনিয়ার ছিলাম, যেটা আপনাদের আবাসন প্রকল্প যেটা দেখছেন, এটা ডিজাইনার। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আবাসন প্রকল্প নাটকটা উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি অ্যাডভোকেট কাজী নসরুল্লাহ। আমি বিদেশের বন্ধুদের এখানেই জীবনে প্রথম অভিনয় করেছি। আমার রোল ছিল কিন্তু স্বার্থপর ব্যবসায়ী। সবকিছুর মধ্যে আমি আমার স্বার্থটাই দেখি। সবাই উপভোগ করেছেন, ধন্যবাদ। শুভরাত্রি। আমার নাম আক্তার স্বপন। আমি মাঠেও ইয়োগা করি, এখানেও ইয়োগা করি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমি মাহবুব রায়হান মুন্না। তা আমি ছোট ছোট দুটো চরিত্রে অভিনয় করেছি। সকল পাশ থেকে বলে চরিত্রহীন, আসলে চরিত্রহীন না, দুইটা চরিত্রে। একটা ছিল আমার দুই ছেলে মেয়ে বিদেশে থাকে, আর একটা শেষে ছিল আমি একজন মৎস্য বিভাগের প্রাক্তন ডিজি, সেই হিসাবে আমি অভিনয় করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন। আমি কৃষকের চরিত্রে অভিনয় করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাদিউল ইসলাম সুজন। আমি ঢাকা শিক্ষা বোর্ড থেকে মঞ্জুর কবির স্যারের সাথে আসছি, কৃষকের চরিত্রে অভিনয় করছি। আসসালামু আলাইকুম। আমি মামুন, দুষ্ট কমিশনারের এপিএস এর দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লিটন মিয়া। আমি ঢাকা শিক্ষা বোর্ড থেকে স্যারের সঙ্গে আসছি, কৃষকের চরিত্রে অভিনয় করছি। আচ্ছা, আপনারা কিন্তু একটা জিনিস জানেন না, আজকে এই যে নাটক করতে গিয়ে আমার বাবা যে মোস্টটা লাগাইছে, এই জন্য ওনার ফোনে ফেস আইডি কাজ করছে না। উনি আমাদের সাথে ছবি তুলছে, ছবি দেখার জন্য বারবার ফোন অন করতে চায়, কিন্তু ফেস আইডি তো ওনার লক খুলতেছে না। এখন বাবা লক কি খুলছে? এখনো খুলে নাই, এই জন্য ছবিও তুলতে পারতেছে না। বন্ধুরা, আমরা আপনাদের কাছ থেকে আর সময় নিতে চাই না।